আজকের গল্প বিমল মিত্রের লেখা যমরাজার নোটিশ। বউবাজার থেকে ভবানীপুর, ভবানীপুর থেকে বালিগঞ্জ, বালিগঞ্জ থেকে বেহালা। এই বেহালার ভূমিপতিবাবুর বাড়িতে এসেই কেসটা একেবারে আঠার মতন আটকে গেল। আগেকার দুটি জায়গায় কেসটা মাইনে পেত বেশি। মাইনে ছিল 6 টাকা করে মাসে, কিন্তু খাওয়ার তেমন জুত ছিল না। মোটা চালের ভাত আর ডাল, সঙ্গে একটু পুঁই শাকের চচ্চড়ি। কেষ্টাটা বরাবরই পেটুক মানুষ, ভূতের মতন খাটবে, কিন্তু মনের মতো খাবার না হলেই মেজাজ বিগড়ে যাবে তার। ভূমিপতিবাবু বলেছিলেন, বেশ তু, আমরা যা খাবো তুইও তাই খাবি। কেষ্টা জিজ্ঞেস করেছিল, আর মাইনে? ভূমিপতিবাবু বলেছিলেন, 5 টাকা করে দেব মাসে, আর বছরে 2টো ধুতি আর 2খান গামছা। তাতেই রাজি। সেই 10 বছর আগে কেষ্টা এই বাড়িতে ঢুকেছিল। তারপর কেষ্টা বেশ মন দিয়েই কাজ করছিল। ভোরবেলা উঠে কর্তার তামাক সাজতে হতো, তারপর ঘর ঝাঁট দেওয়ার পালা। ঘর ঝাঁট দিয়ে বাজারে যেত। বাজার থেকে ফিরে মাছ কুটে দিয়ে নাতিদের নিয়ে বেড়াতে যেত। সামনেই ছিল পুকুর একটা। পুকুরের ওপাশে একটা মস্ত বড় মাঠ। সেই মাঠে কর্তার নাতিরা খেলত, আর কেষ্টা বসে বসে পাহারা দিত। এরপর দুপুর বেলাও কেষ্টার ছুটি নেই। কর্তার ফাই ফরমাস খাটতে খাটতে কেষ্টার প্রাণ বেরিয়ে যেত। দুপুর বেলা খেয়ে দিয়ে উঠে ঘন ঘন তামাক খাওয়ার পালা ছিল কর্তার। কর্তা বলতেন, বেশ ভালো করে ঠিক রে দিয়ে সুরিয়ে সুরিয়ে তামাক সাজবি রে, ধোঁয়া না বেরুলে তোর ঘাড়ে মাথা রাখবো না বেটা। তা পেটে খেলে পিঠে সয়। কেষ্টা কর্তার সব ধমক সইত মুখ বুজে। বড় বউ বলতো, কেষ্টা বাজারে যা। কর্তা বলতেন, কেষ্টা তামাক সাজ। দাদাবাবু বলতো, কেষ্টা জুতোটা সাফ করে দে। আর নাতিরা বলতো, কেষ্টা বেড়াতে নিয়ে চল। সবে ধন কেষ্টা। সারা বাড়িতে সকলেরই ওই কেষ্টাই ভরসা। কেষ্টা না থাকলে ভূমিপতিবাবুর বাড়ি একেবারে চিত্তির। পাড়ার দত্তবাবু বলতো, চাটুজ্জে মশাই, আপনি চাকরটি পেয়েছেন বেশ। ভূমিপতিবাবু বলতেন, চিরটা কাল তো নিজের হাতেই করেছি মশাই সব। এখন ওই কেসটা আসে বলেই যা একটু আরাম করতে পারছি। আহা, বেশ চাকরটি আপনার চাটুজ্জে মশাই। আমাদের একটা দিন না আমন জোগাড় করে। তা জোগাড় আর করে দিতে হলো না। তার আগে কেষ্টাই একদিন মারা গেল। হঠাৎ বলা নেই কওয়া নেই, সামান্য একটু জ্বর হলো আর কেষ্টা চলে গেল। ভূমিপতিবাবু নিজেও শ্মশানে গেলেন। বড় দাদাবাবু, ছোট দাদাবাবু সবাই একটু অসুবিধে পড়ল। বড় বউ, ছোট বউ তারাও অসুবিধে পড়ল। তখন থেকে কেষ্টার কাজকর্ম নিজেদেরকেই করতে হলো। ভূমিপতিবাবু নিজেই আবার বুড়ো বয়সে বাজারে যেতে লাগলেন। নিজেই ঠিকরে দিয়ে চুরিয়ে চুরিয়ে তামাক সাজতে লাগলেন। নিজেই আবার 2 নাতিকে বেড়াতে নিয়ে যেতে লাগলেন। পাড়ার দত্তবাবু দেখা হলেই সহানুভূতি দেখাতো, বলতো, আহা, আপনার তো বুড়ো বয়সে খুবই কষ্ট চাটুজ্জে মশাই। ভূমিপতিবাবু বলতেন, আর কি, এবার তো নোটিশ এলেই হয়। নোটিশের জন্যেই তো হাঁ করে পথ সেই। দত্তবাবু বলতো, কি যে বলেন, কত আর বয়স হলো আপনার? ভূমিপতিবাবু বলতেন, এই 70-এর কোটা চলছে।
দত্তবাবু বলতো, তা এর মধ্যেই নোটিশের আশা করছেন? আগে নাতিরা মানুষ হোক, নাতিদের বিয়ে টিয়ে দিয়ে তবে যাবেন তো। ভূমিপতিবাবু বলতেন, সেই আর কপালে নেই আমার। দাঁত পড়ে গেছে, চুল পেকে গেছে, এবার শুধু নোটিশের জন্যই বসে আসি। দত্তবাবু জিজ্ঞেস করত। এদিকের সব কাজ গুছিয়ে ফেলেছেন নাকি? ভূমিপতিবাবু বলতেন, কই আর গুছুনো হলো? সারা জীবন তো উদয়াষ্ট খেতেই সারা হয়েছি কেবল। ভাবছি নোটিশ আসবার আগেই সব গুছিয়ে ফেলবো। এখনো বাড়িটা শেষ করা হয়নি, এখনো ছোট মেয়ের বিয়ে দেওয়া বাকি, সব কাজই তো বাকি পড়ে রইল। কখন যে কি করব কিছুই বুঝতে পারছি না। দত্তবাবু চলে গেলে বড় নাতি সঙ্গে ছিল। জিজ্ঞেস করলে, নোটিশ মানে কি দাদু? ভূমিপতিবাবু তখনও নিজের কাজ গুছোনোর কথাই ভাবছিলেন। বললেন, নোটিশ মানে ডাক, যমরাজার ডাক আসবে যে দাদু। যমরাজার ডাক এলে তুমি মরে যাবে বুঝি দাদু? ভূমিপতিবাবু নাতির মাথায় হাত বুলোতে বুলোতে বললেন, হ্যাঁ দাদু, একদিন তো ডাক আসবেই আমার। তখন তোমাদের সকলকে সেরে আমাকে চলে যেতে হবে। কেন দাদু, তুমি মরে যাবে কেন? ভূমিপতিবাবু বললেন, সেইটাই যে নিয়ম দাদু। সকলের কাছেই একদিন নোটিশ আসবে। যমরাজার নোটিশের হাত থেকে কেউই নিস্তার পাবে না। সংসারের যে সেইটাই নিয়ম দাদু। কেষ্টা কিন্তু আসলে মরেনি। হঠাৎ যখন জ্ঞান হলো, দেখলে কর্তাবাবু, বড় দাদাবাবু, মেজ দাদাবাবু, বড় বউ, ছেলে মেয়েরা সবাই তার বিছানার চারপাশে দাঁড়িয়ে আছে। কর্তাবাবুর চোখে জল পড়ছে। কেষ্টা উঠে দাঁড়াবার চেষ্টা করলে, কথা বলবারও চেষ্টা করলে। কর্তাবাবু বললেন, আহা, বেটা বেশ মন দিয়ে কাজ করতো গো। বড় বউ বললে, ছেলেটা খেত বেশি, কিন্তু কাজ করতো গতর দিয়ে। বড় নাতি জিজ্ঞেস করলে। কেসটার কি হলো দাদু? কর্তাবাবু বললেন, কেসটা মারা গেছে। কেসটার কথা বলতে পারবে না? কর্তাবাবু বললেন, না, কেষ্টার ইচ্ছে হলো তড়াক করে উঠে দাঁড়িয়ে সকলকে তাক লাগিয়ে দেয়। উঠে দাঁড়িয়ে তামাক সাজে, আবার দাঁড়িয়ে উঠে বলে, করতে বাবু, আমি মরিনি, আমি সব শুনতে পাচ্ছি, সব দেখতে পাচ্ছি। কিন্তু হঠাৎ মনে হলো দরজা দিয়ে কারা যেন ঢুকছে। বিরাট যমদূতের মতো সব চেহারা। তাদের মধ্যে একজন একেবারে কাছে চলে এলো, একেবারে কাছে এসে বললে, চলো। আশ্চর্য, সবাই দাঁড়িয়ে আছে, কেউ তাদের দেখতে পেলে না, কেউ তাদের কথা শুনতে পেলে না। লোকটা আবার বলল, চলো, তোমার নোটিশ এসেছে। নোটিশ? হ্যাঁ, নোটিশ, যমরাজার নোটিশ। তোমাকে আমরা নিতে এসেছি। তারপর আর বলা নেই, কওয়া নেই, একেবারে তাকে কাঁধের ওপর ধরে তুলল আর উড়তে উড়তে চলল। প্রথমে বাড়ির ছাদের ওপর দিয়ে, তারপর পুকুরের ওপর দিয়ে, তারপর গাছপালা গ্রাম ছাড়িয়ে একেবারে আকাশে। সেখানে শুধু আকাশ আর আকাশ কেবল, কোনো দিকে কিছু দেখা যায় না। শেষকালে আকাশ পেরিয়ে কোথায় যেন এসে নামলো। তাকেও নামালে, বললে, দাঁড়াও এখানে। কেষ্টা জিজ্ঞেস করলে। এ কোথায় নিয়ে এলে আমাকে? তারা বললে, চিত্রগুপ্তের দপ্তরে। কেষ্টা তবু বুঝতে পারলে না, বললে, চিত্রগুপ্তকে? তারা বললে, যমরাজার দপ্তরের বড়বাবু। তাদের সঙ্গে হাঁটতে হাঁটতে কেষ্টা চলল দপ্তরের দিকে। বিরাট দপ্তর, অনেক তক্তপোষ পাতা চারিদিকে, তার উপরে মাদুর পাতা। সেই মাদুরের ওপর সামনে হিসেবের খেরো খাতা খুলে সবাই মন দিয়ে কাজ করে চলেছে।
নানা লোকের নাম, ঠিকানা, বয়স, গাঁ সব লেখাজোখা চলছে। পৃথিবীতে থেকে বোঝা যায় না। ওই যমরাজার দপ্তরে এসে যেন কিছু তার হদিশ পাওয়া যায়। একজনের সামনে এসে দাঁড়াতেই সে বললে, নায়েব কি তোমার? কেষ্টা বললে, কেষ্টা। কেষ্টা কি? কেষ্টা দাস না কেষ্টা হালদার? পুরো নাম কি? তা জানি না হুজুর, বাপ মাকে তো দেখিনি। যেখানে কাজ করেছি সেখানে সবাই আমাকে কেষ্টা বলেই ডেকেছে। লোকটা একটু মুশকিলে পড়ল। বললে, মহা মুশকিলে ফেললি তো। তোর জন্য আবার আমাকে পুরনো খাতাপত্র ঘাঁটতে হবে। জ্বালাতন! এত লোক বাড়ছে পৃথিবীতে, দপ্তরে আরো লোক না হলে চলছে না হে। আরেকজন পাশের লোক বললে, এত লোক জন্মাচ্ছে কেন বলো তো পৃথিবীতে? একটু বলে দিতে পারো না? আমাদের ব্রহ্মার ডিপার্টমেন্টে একটু কম করে জন্ম দিলেই হয়। লোকটা বললে, আরে ভালো, এখন যে সব ডিপার্টমেন্টে রেশারেশি চলছে, এখন সে কথা কেউ শুনবে কেন? টিফিন টাইম হবার সময় হতেই লোকটা বললে, বিলি করতিস তুই পৃথিবীতে? হুজুর, চাকরির কাজ। লোকটা কি যেন ভাবল, তারপর পাশের লোকটার দিকে দেখিয়ে দিল। বলল, যাও, ওর কাছে যাও। পাশের লোকটা তার নাম, ধাম, ঠিকানা সব লিখে নিয়ে আবার তার পাশের লোকের কাছে পাঠিয়ে দিলে। তারপর এমনি করে কত দপ্তর পেরিয়ে শেষে ছুটি। কাজ কিছু নেই। কাজ পড়ল 1 মাস পর থেকে। উদয়াস্ত কাজ। কাজের ঠেলায় আর চোখে মুখে দেখতে পেলে না কেষ্টা। কথায় বলে, ঢেঁকি স্বর্গে গিয়েও ধান ভানে। যমরাজের দপ্তরে এসেও তাই। চিত্রগুপ্ত ভারী খুশি কেষ্টার ওপর। বলে, কেষ্টা, তামাক সাজ। বেশ চুরিয়ে চুরিয়ে ঠিকরে দিয়ে তামাক সাজবি বেটা, যেন মুখ দিয়ে টানলেই ধোয়া বেরোয়। কেউ বলে, কেষ্টা, পৃথিবীতে যা। কেউ বলে, কেষ্টা, বাজারে যা। এমনি করে কেষ্টার দিন কাটছে। কর্তাবাবুর কিন্তু বড় কষ্ট। কেষ্টা মারা যাবার পর থেকেই একটা চাকর খুঁজছিলেন, কিন্তু চাকর তখন আর পাওয়া তেমন সহজ নয়। ছেলেরা সকালবেলা অফিসে যায়, তাদের খাবার জোগাড় করতে কর্তাকেই ছুটতে হয় বাজারে। বাজার থেকে এসে নিজেই নিজের হাতে তামাক সাজতে বসেন। নিজেই নাতিদের নিয়ে বেড়াতে বেরোন। নাতিরা পুকুরের পাশে বড় মাঠটার ওপর খেলা করে, আর তিনি পাহারা দেন। রাস্তায় দেখা হলে দত্তবাবু বলে, চাটুর্যি মশাই, বাজার হয়ে গেল নাকি? কর্তাবাবুর তখন কথা বলার সময় নেই। এক হাতে বাজারের থলি আর এক হাতে লাঠি। বলেন, একটা চাকর জোগাড় করে দিতে পারেন দত্তবাবু? আর তো পারিনি। মাঠে খেলতে খেলতে বড় নাতি বলে, দাদু, আমি একটা বল কিনবো, আমাকে একটা বল কিনে দাও। কর্তাবাবু বড় নাতির আবদার এড়াতে পারেন না, বল কিনতে দৌড়ন। শুধু বড় নাতিই নয়, বাড়িতে একমাত্র বেকার লোক কর্তাবাবু। সকলেরই কাজ আছে, সকলেই কাজে ব্যস্ত। কেবল কর্তাবাবুরই কোনো কাজ নেই। তাই সব কাজেই কর্তাবাবুর ডাক পড়ে। সেদিনও তিনি মাঠে বসে রোদ পোয়াচ্ছেন, আর সামনে নাতিরা খেলা করছে। মাঠের সামনেই ঘাট বাঁধানো পুকুর। পুকুরে ভদ্রলোকেরা স্নান করতে নামছে। হঠাৎ বড় নাতি চেঁচিয়ে উঠে বলল, দাদু, ওই দেখো। কর্তাবাবু দেখতে পাননি। বললেন, কি রে, কি দেখবো? বড় নাতি আবার বললে, ওই দেখো আমাদের কেষ্টা। কর্তাবাবু অবাক হয়ে গেলেন। কই রে? ভালো করে চশমাটা নাকের ডগায় টেনে দেখে তবে চিনতে পারলেন। দেখলেন কেষ্টা
পুকুর পাড়ের বট গাছটার গোড়ায় চুপ করে ঘাপটি মেরে বসে আছে। বসে ঘাটের দিকে এক দৃষ্টে চেয়ে আছে। ব্যাপারটা কিছুই বুঝতে পারলেন না কর্তাবাবু। ঠিক কেষ্টা তো, না আর অন্য কেউ? কিন্তু না, তাঁদের কেষ্টাই বটে। ঠিক সেই চুল, সেই টেরি, সেই খালি গা, সেই মাল কোঁচা মারা ধুতি পরনে। জোরে একটা হাঁক দিলেন, এই বেটা কেষ্টা। কেষ্টা শুনতে পেল না। কর্তাবাবু আবার ডাকলেন, এই কেষ্টা। এবার কেষ্টা শুনতে পেল। সেখানে দাঁড়িয়েই কর্তাবাবুকে দেখতে পেয়ে বলল, যাই বাবু। তারপর দৌড়তে দৌড়তে এসে একেবারে কর্তাবাবুর পায়ের সামনে মাটিতে মাথা ঠেকিয়ে প্রণাম করল। কর্তাবাবু বললেন, কি রে বেটা, তুই কোত্থেকে? তুই মরিসনি? কেষ্টা বললে, আগে হ্যাঁ হুজুর, আমি মরে গেছি। কর্তাবাবু রেগে গেলেন, বললেন, ঠাট্টা হচ্ছে আবার আমার সঙ্গে? আমার সঙ্গে আবার ইয়ার কি হচ্ছে? কেষ্টা বললে, বিশ্বাস করুন হুজুর, আমি মরে গেছি। তা যে মরে গেছিস তুই সে তো আমি জানি। আমি তো নিজে তোকে শ্মশানে পোড়াতে নিয়ে গেছলুম, কিন্তু তুই আবার বেঁচে উঠলি কি করে? কেষ্টা বললে, আমি তো বেঁচে উঠিনি হুজুর। কে বললে বেঁচে উঠেছি? আবার ঠাট্টা হচ্ছে আমার সঙ্গে, আবার ইয়ার কি? বেঁচে উঠিসনি তো এখন কথা কইছিস কি করে? এখন আমার সামনে দাঁড়িয়ে আসিস কি করে? এই যে আমি তোকে দেখতে পাচ্ছি, কি করে? কেষ্টা হাত জোড় করে বললে, আগে না হুজুর, আপনি ভুল করছেন। আমি মরে গেছি। ঠিক বলছিস? হ্যাঁ কর্তা বাবু, ঠিক বলছি না তো কি বেঠিক বলছি? আমি কবে মরে স্বর্গে চলে গিয়েছি। স্বর্গে চলে গিয়েছিস? বলছিস কি তুই বেটা? আগে হ্যাঁ হুজুর, আমি এখন স্বর্গে থাকি। কর্তাবাবু কেষ্টার মাথা থেকে পা পর্যন্ত আর একবার দেখে নিলেন। বললেন, তা স্বর্গেই যদি থাকিস তো এখানে এলি কি করতে? স্বর্গে তুই করিস কি? কেষ্টা বললে, আগে স্বর্গে আমি এখন চাকরি করি। যমরাজার প্রধান চাকর আমি। আগে কি করিস সেখানে তুই? কি কাজ করতে হয় তোকে সেখানে? আগে ঢেকি আবার কি করবে? স্বর্গে গিয়েও তো সেই ধানই ভানবে। আমি স্বর্গে গিয়েও ধান ভানি। তার মানে? কেষ্টা বলল, আমি কর্তা বাবু যমরাজার ফাই ফরমাস খাটি। তা যমরাজার ফাই ফরমাস খাটিস তো এখানে কি করতে এসছিস? কেষ্টা বলল, আগে যমরাজার ফাই ফরমাস খাটতেই তো এসেছি। কি ফাই ফরমাস? আগে পৃথিবী থেকে মানুষ নিয়ে যেতে। কেষ্টা বলল, আগে ওই যে দেখছেন একজন লোক পুকুরে চান করতে নামছে, ওই যে দেখছেন না, গামছা গায়ে দিয়ে দাঁতন ঘষছে, ওই লোকটাকে নিয়ে যেতে এসেছি। কর্তাবাবু খাপ্পা হয়ে উঠলেন। বললেন, নিয়ে যেতে এসেছিস মানে? আগে যমরাজার নোটিশ হয়েছে যে ওর ওপর। কর্তাবাবু আরো তাজ্জব হয়ে গেলেন। বললেন, ওর উপর যমরাজার নোটিশ হয়েছে মানে কি? তুই বলছিস কি রে? ও যে দিব্যি জোয়ান মানুষ, স্নান করে খেয়ে দিয়ে উঠে এখনই অফিস যাবে। ও যে দত্তবাবুর ছেলে রে, একমাত্র ছেলে। কেষ্টা বললে, আগে নোটিশ হলে আমি কি করব হুজুর? আমি তো হুকুমের চাকর, বই তো নয়। তা সত্যি। কর্তাবাবু দেখলেন দত্তবাবুর জোয়ান ছেলেটি স্নান করতে নামতে গিয়ে হঠাৎ পা পিছলে পড়ে গেল। পৈঠেতে লেগে মাথা থেকে গল গল করে রক্ত পড়তে লাগলো। মাঠ শুদ্ধ লোক একেবারে আতকে চিৎকার করে উঠেছে ভয়ে। একটা হৈ হৈ আওয়াজ উঠল চারদিকে, কিন্তু ততক্ষণে ছেলেটি অজ্ঞান অচৈতন্য হয়ে শিবনেত্র হয়ে পড়েছে। দত্তবাবু খবর পেয়ে দৌড়ে এলেন। দত্তবাবুর স্ত্রী এলেন। কান্নাকাটি চলল। ভিড় জমে গেল চারিদিকে। ডাক্তার এলো সঙ্গে সঙ্গে, কিন্তু তখন রোগী ডাক্তারের সাধ্যের বাইরে চলে গেছে। এতক্ষণ কর্তাবাবু অবাক হয়ে দেখছিলেন সমস্ত কাণ্ডটা।
কেষ্টা বললে, দেখলেন তো কর্তা বাবু, আমি যা বলেছিলুম তা ফলল কি না? কর্তাবাবুর হঠাৎ যেন এতক্ষণে জ্ঞান ফিরে এলো। তিনি ফিরে চাইলেন কেষ্টার দিকে। কেষ্টা তখন আবার মাটিতে মাথা ঠেকিয়ে কর্তাবাবুকে প্রণাম করলে। আমি তাহলে আসি হুজুর। কোথায় যাবি তুই? আগে ওকে যে নিয়ে যেতে হবে, দেরি হলে যে আবার বকুনি খেতে হবে আমাকে। আসি হুজুর। বলে কেষ্টা কিছুটা দূরে চলে গিয়েছিল। কর্তাবাবু বললেন, তা বাবা, তুই চলে যাচ্ছিস, কিন্তু তোকে আমার একটা কাজ যে করতে হবে বাবা। তা কি কাজ বলুন না? কর্তাবাবু বললেন, তুই তো বাবা অনেক দিন আমার কাছে কাজ করেছিস, এবার তোকে আমার জন্য একটা কাজ করতে হবে। কি কাজ বলুন কর্তা বাবু? কর্তাবাবু বললেন, সামান্য কাজ, এমন কিছু শক্ত নয়। তুই তো বাবা চারিদিকে যমরাজার নোটিশ দিয়ে বেড়াস, তা আমারও তো একদিন যমরাজার নোটিশ আসবে, আমারও তো একদিন ডাক আসবে। তা তুই আগে থেকে আমাকে সে খবরটা জানিয়ে দিতে পারবি না, কবে নোটিশ আসছে? কেষ্টা বললে, তা চেষ্টা করব আপনাকে খবরটা আগে দিতে। চেষ্টা নয়, তোকে খবরটা দিতেই হবে বাবা। এককালে তো তুই আমার খেয়েছিস, পরেছিস, এই কাজটি তোকে করতেই হবে আমার জন্যে। বলতে বলতে কর্তাবাবু কেষ্টার হাত দুটো জড়িয়ে ধরলেন। বললেন, কেন বলছি বুঝতে পারছিস তো? এই এখনো একটা বাড়ি শেষ করা হয়নি, ছোট দিদিমণির বিয়েটা এখনো দিতে পারিনি, তারপর অভাবের সংসার, সে তো দেখেইছিস। নুন আনতে পান্তা ফুরোয়, চারিদিকে কিছু দেনা হয়ে গেছে, সেইগুলো সব গুছিয়ে গাছিয়ে তবে তো যাব, নাকি সব ফেলে চলে যাব? ও কাজগুলো ফেলে সরিয়ে তো যেতে পারি না, কি বল? তুই তো বিচক্ষণ ছেলে, তুই কি বলিস? কেষ্টা বললে, আগে তা তো বটেই। তা সেই জন্যই বলছি বাবা, তুই বাবা চিত্রগুপ্তের খাতাটা একবার দেখে এসে আমাকে সময় করে বলি যাস, বুঝলি? 6 মাস আগে জানতে পারলেও অনেক সুবিধা হবে আমার। দেনাগুলো শোধ করে ফেলবো, ছোট দিদিমণির বিয়েটা দিয়ে দেব, বাড়িটা আরম্ভ করেছিলুম শেষ করতে পারিনি, সেটাও তুলে ফেলবো। অনেক কাজ বুঝলি বাবা, অনেক কাজ আমার বাকি রয়েছে। তুই খবরটা দিলেই সব গুছিয়ে রাখবো, তারপর যেই তুই আসবি আমি একবারে তৈরি হয়ে পা বাড়িয়ে বসে থাকবো। কেষ্টা বললে, আগে ঠিক আছে, আমি আপনাকে আগের থেকে জানিয়ে যাব কবে যেতে হবে। কেষ্টা চলে গেল। কর্তাবাবু বাঁচলেন। যাক, এতদিনে একটা কাজের মতো কাজ হলো। আগে খবরটা পেয়ে তিনি সব কাজকর্ম শেষ করে হাত পা ধুয়ে মুছে তৈরি হয়ে বসে থাকবেন। তারপর যেদিন তার ডাক আসবে সেদিনই যাত্রা। তাহলে মরে যাবে না দাদু? কর্তাবাবু বললেন, না দাদু, আর মরে যাব না। যেদিন মরে যাব তার আগেই তোমাদের সব মানুষ করে যাব। তোমার ছোট পিসিমার বিয়েটা হয়ে যাবে, আমরা নতুন বাড়িতে উঠে যাব। আমি মরে গেলেও তোমাদের কোনো দুঃখ রেখে যাব না। ঠিক তার 2 দিন পরের কথা। দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিজের হাতে তামাক সেজে খেয়ে একটু গড়িয়ে নিচ্ছিলেন কর্তাবাবু নিজের বিছানায়। বাইরে তখন খুব রোদ, সবে একটু চোখের পাতা দুটো বুজে এসেছে। এমন সময় বাইরের সদর দরজায় কে যেন কড়া নাড়ল। কর্তাবাবু উঠলেন। কে এলো আবার এই ভর দুপুরবেলা? হয়তো ঝি এসেছে বাসন মাজতে। তা এত সময় থাকতে এই ভর দুপুরবেলায় আসতে হয় গো বাছা? লোকে কি একটু
বিশ্রাম করবে না? দরজা খুলে দিতে দিতে কর্তাবাবু বললেন, তা হ্যাঁ গা পদির মা, তুমি কি আমাদের একটু জিরোতে দেবে না বাসা? কিন্তু দরজা খুলতেই সামনে যেন ভূত দেখছেন কর্তাবাবু। বললেন, তুই? জলজ্যান্ত কেষ্টা দাঁড়িয়ে আছে সামনে। বললে, আগে চলুন হুজুর। কোথায় যাবো রে বেটা, বলছিস কি তুই? আগে হ্যাঁ, ঠিক বলছি, আপনাকে যেতে হবে। কর্তাবাবু চমকে উঠলেন। বললেন, তার মানেটা কি? কেষ্টা বললে, আমি আপনাকে নিয়ে যেতে এসেছি কর্তা বাবু। সে কি রে, তোকে যে বলেছিলুম আমাকে আগে থেকে খবরটা জানাতে, বললুম যে আমি কাজ টাজ গুছিয়ে গাছিয়ে রাখবো, বাড়িটা তুলবো, তোর ছোট দিদিমণির বিয়েটা দিতে হবে, মাথার ওপর দেনাগুলো রয়েছে সেগুলো শোধ করতে হবে, তোকে বলিনি? ভুলে গেলি সেসব কথা? না না, এখন এ অবস্থায় সব ফেলে সরিয়ে রেখে কি করে যাব? আমার এখন যাওয়া হবে না। বলতে বলতে হঠাৎ কানে এলো কান্নার শব্দ। কোথায় কেষ্টা, কোথায় কে? তার মুখে কথা নেই। দেখলেন চারিদিকে সবাই তাকে ঘিরে রয়েছে, সবাই কাঁদছে তাকে ঘিরে। বড় বৌমা, মেজ বৌমা, বড় নাতি, ছোট মেয়ে, সবাই হাপুস নয়নে কাঁদছে। দত্তবাবু দৌড়তে দৌড়তে এলেন, জিজ্ঞেস করলেন, কি হয়েছিল চাটুর্যে মশাইয়ের? বড় বৌমা এক গলা ঘোমটা দিয়ে বলল, খেয়ে দিয়ে উনি তো বিছানায় গিয়ে শুয়ে তামাক খাচ্ছিলেন, হঠাৎ ঝি এসে কড়া নাড়তেই উনি দরজা খুলে দিতে গেছেন, আর এই কাণ্ড। দত্তবাবু বললেন, ব্লাড প্রেশার রয়েছে, এই বুড়ো বয়সে কি আর অত খাটুনি পোষায়? কর্তাবাবু সব কথাই শুনতে পাচ্ছেন, কিন্তু কিছু জবাব দিতে পারছেন না। শুয়ে শুয়ে সব দেখতে লাগলেন, সব শুনতে লাগলেন। বড় নাতিটি তার বড় ন্যাওটা, সেও তার পায়ের কাছে দাঁড়িয়ে হাউ হাউ করে কাঁদছে। দাদু, কোথায় গেলে তুমি? কর্তাবাবুর ইচ্ছে হলো নাতির মাথায় হাত দিয়ে বলেন, ওরে, আমি মরিনি রে দাদু, আমি মরিনি, সব শুনতে পাচ্ছি, সব দেখতে পাচ্ছি। কিন্তু তিনি কিছুই বলতে পারলেন না। অসাড়, অচৈতন্য হয়ে পড়ে রইলেন সেইখানে। চিত্রগুপ্তের সামনে হাজির হলেন কর্তাবাবু। কেমন ভয় ভয় করছিল তাঁর, পা দুটো কেমন নড়বড় করছিল। কেষ্টা অভয় দিলে, বললে, কিচ্ছু ভয় নেই কর্তা বাবু, আমি রয়েছি তো, ভয় কি? চলে আসুন ভেতরে। কত লোক, কত কাজ করছে এক মনে। কেষ্টা কর্তাবাবুকে নিয়ে যেতেই কাগজপত্র পরীক্ষা হতে লাগলো কর্তাবাবুর। নাম কি আপনার? কর্তাবাবু বললেন, ভূমিপতি চট্টোপাধ্যায়। লোকটা ভ্রু কোঁচকালো, বলল, নিবাস? বেহালা। শুনেই লোকটা চিত্রগুপ্তর কাছে গিয়ে হাজির। বলল, এই দেখুন হুজুর, এই কেসটা ভুল করে কাকে আনতে কাকে এনেছে। কেন? আগে এই দেখুন না, আমি বলেছিলুম ধনেখালির ভূমিপতি বোসকে আনতে, এনে ফেলেছে বেহালার ভূমিপতি চাটুর্যেকে। এখন এর কি বিহিত করবেন করুন। শুনেই চিত্রগুপ্ত যেন একেবারে অগ্নিশর্মা। বললেন, সুয়ার, স্টুপিড, একই তোমার পৃথিবী পেয়েছ যে ভুল করেও ঘুষ দিয়ে মাফ আছে? যাও, একে ফেরত দিয়ে এসো, যাও। আর কেষ্টার কি শাস্তি হবে হুজুর? চিত্রগুপ্ত বললেন, ওর মাপ নেই, যেখান থেকে নিয়ে এসেছিল একে ওখানেই ফেরত দিয়ে আসো।
তারপর আমি দেখছি। ব্যাপার স্যাপার দেখে কর্তাবাবুর প্রাণ ধড়ফড় করছিল এতক্ষণ। এবার যেন আবার প্রাণ ফিরে পেলেন। যেন তাঁর বিশ্বাস হচ্ছিল না কথাগুলো। চারিদিকে এত লোক, এত ঐশ্বর্য, এত কাজ। চিত্রগুপ্ত আবার চিৎকার করে উঠলেন, আবার দেখছো কি? যাও, যাও এখান থেকে, দূর হয়ে যাও। কেষ্টা বললে, চলুন কর্তা বাবু, চলুন। কর্তাবাবুর তখনও পা সরছে না। দুটো হাত জোর করে বললেন, হুজুর, একটি নিবেদন আছে আপনার কাছে। নিবেদন? এবার তো বাঁচিয়ে দিলেন হুজুর, তার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। কিন্তু একদিন তো আমাকে সত্যি সত্যিই আসতে হবে এখানে। হ্যাঁ, তা তো আসতেই হবে। তাই বলছিলাম, আমার সংসারে অনেক কাজ পড়ে আছে হুজুর, অনেক কাজ পড়ে আছে। বাড়িটা আরম্ভ করেছিলুম, এখনো পুরো শেষ করতে পারিনি। নাতি দুটো এখনো নাবালক রয়েছে। ছোট মেয়েটার এখনো পাত্র জোগাড় করতে পারিনি। অনেক কাজ। চিত্রগুপ্ত বললেন। তা সেজন্য কি করতে হবে? কর্তাবাবু বললেন, হুজুর, তাই বলছিলুম, আমাকে যদি একটু আগের থেকে খবরটা দিয়ে দেন তো আমি সব কাজগুলো গুছিয়ে তৈরি হয়ে থাকতে পারি। চিত্রগুপ্ত বললেন, তার মানে আগের থেকে তো খবর দেওয়া হয় সবাইকেই। আগে আমি তো আগের থেকে খবর পাইনি। আমাদের বংশের কেউই খবর পায়নি। আমার বাবা হঠাৎ আমাদের রেখে মারা গেছিলেন। না না না, ওরকম আগের থেকে খবর দেওয়া নয়। ওই চুল পাকে, দাঁত পড়ে, চোখে ছানি পড়ে, ওইটাই তো নোটিশ। তার বেশি আর খবর দেওয়ার নিয়ম নেই এখানে। ওসব আবদার চলবে না। যাও এখান থেকে, বিরক্ত করো না। তখনও সবাই খাটের চারপাশে বসে আছে। আশা আর নেই। ডাক্তারবাবু শেষ ওষুধটি দিয়ে চলে গেছেন। কান্নাকাটি চলছে। হঠাৎ যেন কর্তাবাবুর চোখের পাতা দুটো নড়ে উঠল। দত্তবাবু বললেন, ও কি, উনি বেঁচে আছেন? তোমরা কাঁদছ কেন বৌমা? সত্যি সবাই দেখল। অবাক হয়ে কর্তাবাবু যেন একটু নড়ে উঠলেন। বড় নাতি দাদুর মাথার কাছে বসেছিল। সে ডাকল, দাদু। কর্তাবাবু একটু পাশ ফিরলেন। বড় নাতি বলল, দাদু, এই যে আমি দাদু, আমি তোমার মাথার কাছে বসে আছি যে। দত্তবাবু বললেন, আমি তখনই বলেছিলাম ও ডাক্তার ধন্বন্তরী, আবার ডেকে পাঠাও তাকে। কর্তাবাবু দিন দুয়েকের মধ্যেই ভালো হয়ে উঠলেন। ওষুধপথ্য নিয়ম করে চলতে লাগলো। সকাল থেকে নিয়ম করে বিশ্রাম, নিয়ম করে খাওয়া, নিয়ম করে ঘুমোনো, নিয়ম করে সমস্ত কিছু। দত্তবাবু বললেন, চাটুর্যে মশাই, এ পাড়ার নতুন ডাক্তারটি একেবারে ধন্বন্তরী। ঠিক সময় ওষুধটি পড়েছিল, তাই রক্ষে। আর ভয় নেই, এবার দেখতে দেখতে সেরে উঠবেন, আর ভয় করবেন না। বড় নাতি বললে। তুমি আর মরবে না দাদু, তুমি এবার থেকে বেঁচে থাকবে। কিন্তু কর্তাবাবুর মুখ গম্ভীর। একটা কথারও উত্তর দেন না তিনি। তার নোটিশ হয়েই গেছে। সব কাজ গুছিয়ে ফেলতে হবে, বাড়িটা তুলতে হবে, দেনাগুলো শোধ করতে হবে, নাতিদের মানুষ করতে হবে, ছোট মেয়েটার বিয়ে দিতে হবে। নাতিরা বলল, দাদু, বেড়াতে চলো। কর্তাবাবু বললেন, না দাদু, আমার আর সময় নেই। সব কাজ গুছিয়ে ফেলতে হবে, কিছু ফেলে রাখলে চলবে না। আর সময় নেই। বাকিটা আর মুখে বলেন না, সেটা মনে মনেই রাখেন। তার চুল পেকে গেছে, তার দাঁত নড়ছে, চোখের দৃষ্টি ক্ষীণ হয়ে এসেছে। তার তো নোটিশ এসেই গেছে। এবার সব কাজ গুছিয়ে ফেলতে হবে, কিছু ফেলে রাখলে চলবে না।
আর সময় নেই তার। নাতিরা তবু ছাড়ে না, তারা নতুন। তারা কর্তাবাবুকে টানতে টানতে মাঠে নিয়ে যায়। তারা খেলে আর কর্তাবাবু বসে বসে পাহারা দেন। নাতিদের সঙ্গে কর্তাবাবুও হাসেন, কথা বলেন, আবার বাজারে যান, তামাক খান, সংসার করেন। কিন্তু নাতিরা বুঝতেও পারে না কখন সবার অগোচরে দাদুর নোটিশ এসে গেছে। এতক্ষণ শুনলেন বিমল মিত্রের লেখা গল্প যমরাজার নোটিশ।